আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ফ্রিজ থেকে মাংস বের করে নিলাম, যেহেতু মেহমান আসবে আজকে বাসায়। আমি মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। প্রথমে আমি এখন কাটতেছি, আর মাংসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতেছি, কারণ যেহেতু নিচে বসতে আমার একটু ঝামেলা হয়, পায়ে অনেক ব্যথা ইদানিং। তাই ভাবলাম একটা অনলাইন থেকে একটা দা অর্ডার করেছি, সেটা দিয়ে আজকে কাটতেছি। ভালোই দেখি ধার, আজকেই প্রথম কাটলাম। যাই হোক, সব মিলিয়ে ভালোই লাগছে। আমি এখানে 5 কেজির মতো মাংস রেডি করে ফেলেছি, মানে কেটে নিয়েছি। এখন এগুলো একটু মিক্সড করে নিচ্ছি, দেখতেছি আরও লাগবে কিনা, যেহেতু অনেকগুলো মানুষই আসবে বাসায় বেড়াতে। আর মাংসগুলো কাটা হয়ে গেলে আমি এখন এপাশ থেকে ফ্রিজ থেকে ডিম বের করে নিলাম, যেহেতু ডিমের কুরমা রান্না করব। ভাবলাম ডিমগুলো এই ফাঁকে একটু বসিয়ে দিই, তারপরে মাংসগুলো ধুয়ে ফেলবো। আর ডিমগুলো আমার কেমন যেন একটু লাগছে যদি আজকে ফেটে যায়, কারণ যেদিনই মেহমান আসে সেদিনই আমার বাসার ডিমগুলো একদম ফেটে বের হয়ে যায়। আজকে এখন পর্যন্ত ভালোই দেখা যাচ্ছে, কিন্তু মনে খুব ভয় লাগছে যে ডিমগুলো নিয়ে আজকে এরকম হয়ে যায়। গত কয়েকদিন আগে আমার বাসায় মেহমান আসছিল, তখন সবগুলো ডিম ফেটে গিয়েছিল। আজকে দেখি কী অবস্থা। আর এদিকে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিব, কারণ কুরবানির মাংস যদিও, তারপরেও তো একটু ধুইতে হবে ভালো করে, কারণ বাজারের মাংসর থেকে কুরবানির মাংস একটু পরিষ্কার থাকে। তারপরেও ভালো করে না ধুয়ে নিলে হবে না, যেহেতু অনেক দিন ফ্রিজে হয়ে গেছে, প্রায় 20-25 দিন হয়ে গেছে ফ্রিজে মাংস এটা। তাই ভাবলাম একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আগে একটু ভিজিয়ে রাখছি, কারণ ভিজালে কি হয়, মাংসর যে রক্ত পানিটা সেটা বেরিয়ে আসে। আর এদিকে আমার ডিম অলরেডি ফাটা শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ডিমগুলো ফাটবে না তা কেমন করে হয়? আমি যখন বাসায় 1-2টা ডিম সিদ্ধ করি, খুব সুন্দর করে সিদ্ধ হয়। যখনই আমি বেশি করে ডিম সিদ্ধ করি, তখনই আমার এই নাজেহাল অবস্থাটা হয়। আর এদিকে আমি ভালো করে মাংসটা একদম পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে চেপে নিয়েছি। আর এদিকে আমি মুরগি নিয়ে নিলাম। এখানে হচ্ছে মোট 4টা মুরগি, কিন্তু আরও আমি 2টা ভিজিয়েছি, সেটাও পরে দিব, অ্যাড করবো আর কি। এগুলো আগে পরিষ্কার করে রেখেছিলাম আগের দিন রাত্রে। আর এদিকে খালা আমার হচ্ছে পেঁয়াজটা সব কেটে বেছে মানে রেডি করে দিয়ে গিয়েছিল রান্নার জন্য। পরে ভাবলাম আরও মেহমান বেড়ে গিয়েছে, তাই মুরগি ভিজিয়ে নিয়েছি আরও। আর এদিকে আমার ডিমের অবস্থা আপনারা দেখেন, ডিমের যে কি অবস্থা। ডিম যদিও খেতে চায় না অনেকেই, বাচ্চারাই খাবে, তারপরে তো কেমন না একটা ডিম একজনের সামনে দিলে এটা কীরকম দেখা যায়। সবগুলো এরকম বের হয়ে গেছে। আমি এটা বুঝলাম না, যখনই আমি ডিম সিদ্ধ করি তখনই আমার এই মহাবিপাকে পড়তে হয়। এটাই আমার কপালে মনে হয় লেখা, যে বেশি ডিম সিদ্ধ করবি না তুই। যাই হোক, আর এদিকে আমি গরুর মাংসটা প্রথমে বসিয়ে নিচ্ছি। আমি বড় যে প্রেসার কুকারটা সেটা নামিয়ে নিলাম। আর এটাতে আমি সচরাচর রান্না করি না, কারণ আমার এত লাগে না, যেহেতু আমরা মানুষ কম। তাই বড় প্রেসার কুকারটা আজকে নামালাম, যেহেতু মেহমান আসতেছে আর দেরি হবে রান্না হতে। তাই ভাবলাম একটু প্রেসার কুকারেই দিয়ে রান্নাটা ঝটপট শেষ করে ফেলি, কারণ গরুর মাংসটা রান্না হতেই কিন্তু বেশি সময় লাগে। আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা প্রেসার কুকারে রান্না করেন, গরুর মাংসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। প্রেসার কুকারে গরুর মাংস রান্না করলে আমার কাছে মনে হয় স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, কেন জানি। আর ভিতরে এত পরিমাণ মশলা ঢুকে, মানে মাংসটার খুব, সেটাই ভাল লাগে আমার কাছে। আর আমার প্রেসার কুকারে মাংস রান্না করতে খুব ভালো লাগে, কারণ মজা হয় এই জন্য। আমি হাঁসের মাংসও কিন্তু প্রেসার কুকারে রান্না করি, সেটার মধ্যে মশলাটা এত সুন্দর করে ঢোকে, সেজন্য খেতে কিন্তু মজা হয়। আমার মনে হয় এটাতেও হবে না, কি যে অবস্থা, আমি এখন কী করবো ভাবতেছিলাম। তারপরে ভাবলাম ওইটুকু রেখে দিব, রেখে তারপর ঢাকনা লাগিয়ে দিলাম, কারণ 1 ফোঁটা পানি দিইনি আমি, কারণ যেহেতু একটু বেশি পরিমাণে মাংসতে পানি না দিলেও চলে প্রেসার কুকারে। আমার তরকারিটা রান্না হয়ে গেছে, আমি এখন এই যে বড় একটা হাঁড়িতে ঢেলে নিলাম। আর তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর সব কিছু লবণ টবণ চেক করে নিয়েছি। আর এদিকে আমি মাছের ডিম দিয়ে করলা ভাজি করব, একটা নতুন আইটেম করব মেহমানদের জন্য। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। আমি তো প্রায় সময় মাছের ডিম আনলে আমি করলা দিয়ে ভাজি করার জন্য অর্ধেকটা রেখে দিই, আর অর্ধেকটা হচ্ছে আলু দিয়ে ভাজি করি বা ভুনা করে দিই। আর এভাবে করলা ভাজি করে খেয়ে দেখবেন, খুব মজা হয়। আর করলাটা কিন্তু হাই হিটে রান্না করলেই কালারটা সবুজ থাকে। আর এদিকে আমি রোস্টের জন্য হচ্ছে যে মুরগিগুলো মানে বের করেছিলাম, সেগুলো কেটে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি বড়টা হাঁড়িয়ে নিয়ে নিলাম ভাজার জন্য, কারণ ফ্রাই প্যানে দিলে কি হয়, তেলটা বেশি ছিটে নোংরা হয়, চুলার পাটটা বেশি। তাই ভাবলাম বড়টাতে, যেহেতু আমি এটাতেই রান্না করব, ভাবলাম এটাতেই একবারে ভেজে ফেলি। আর সেজন্য আমি 2-3 বেছে সবগুলো রোস্টের জন্য যে মুরগিগুলো রেডি করেছি সবগুলো ভেজে ফেলবো। আমি এত ডিপ ফ্রাই করব না, হালকা ভাজবো, কারণ না হলে কিন্তু বেশি শক্ত হয়ে যায়, রান্না করার পরেও সফটনেসটা থাকে না। সেজন্য আমি একটু হালকা ভেজে নিচ্ছি, যাতে মুরগির যে একটা গ্রান থাকে সেটা যাতে না থাকে। আর আমি এক এক করে সব ভেজে নিচ্ছি, কারণ মুরগিগুলো ভাজলে কি হয়, না ভাজলেও হয় অনেক। খেয়াল করে দেখবেন আপনারা, যখন আপনারা ওই বিয়ের কোনো অনুষ্ঠানে যান, তখন কিন্তু ভাজে না, অনেক অনেক
বাবুর্চি আছে তারা কিন্তু ভেজে নেয় না, এমনি মশলাটা ভালো করে ভেজে মাংসটা বাস কষিয়ে রোস্ট করে ফেলে। ওটা অনেক ড্রাই করে মানে শুকনা করে, কোনো ঝোল টোল থাকে না, তেলের মধ্যেই করে। যাই হোক, এক একজনের রান্না এক এক রকম। আমি যদিও রেসিপি শেয়ার করছি না, কিন্তু তারপরেও আমি যেভাবে রান্না করছি আজকে সেটাই আমি দেখাচ্ছি মেহমানদের জন্য। আপনারা সবাই রান্না করতে পারেন, এক একজনের রান্না এক এক রকম। আমি আসলে রান্নাটা রেসিপি হিসেবে না, এমনি আমি একটু শেয়ার করলাম। আমি যেটাই করি না কেন সবার সাথে শেয়ার করার চেষ্টা করি, যদিও ইদানিং সময় পাচ্ছি না। যাই হোক, এদিকে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি। ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিব আর যেগুলো আমি ব্লেন্ডার করে রেখেছি সেটাই দেখাচ্ছি। এখানে আমি 3 ধরনের বাদাম বেটে নিয়েছি, আর এর সাথে কিশমিশ দিয়েছিলাম 1 মুঠ, সেগুলো বেটে নিয়েছি আর কি। অন্য কিছু দিইনি, আমি এভাবেই বেশিরভাগ সময় রান্না করি। কিশমিশ বাটাটা দিলে কিন্তু দারুণ মজা হয় খেতে, আপনারা খেয়ে দেখবেন। আর এদিকে আমি সব রেডি করে ফেলেছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে বাদাম টাদাম বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা রসুন বাটা সব আমি সমান সমান দিয়েছি, যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন। যেরকম মুরগি বেশি নিলে বেশি, কম দিলে কম। আমি যেহেতু কম মশলা ইউজ করি, তার আমার মতো করে আমি রান্না করছি। আজকে আমি গরুর দুধ দিয়ে রান্না করব, আজকে পাউডার দুধ ইউজ করব না, কারণ গরুর দুধের রোস্টটাও কিন্তু সুন্দর হয়। আবার পাউডার দুধ দিয়েও মাঝে মাঝে রান্না করি, কিন্তু আজকে আমি চাচ্ছি পানি না দিয়ে গরুর দুধের মধ্যেই রোস্টটা করব। যাই হোক, এক একজনের রান্নার ধরন এক এক রকম, এক এক রকমের স্বাদ আসে। আর আমি যেভাবে করি সেভাবেই করতেছি। এই যে আমি এখন দিয়ে দিলাম। আর আমি একটু জয়ফল জয়ত্রী দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছিলাম। জয়ফল জয়ত্রী দিয়েছি আমি, যেহেতু প্যাকেটের মশলা ইউজ করি না, আমি আর হাতে বানানো মশলাটা ইউজ করি। গরুর দুধ দেওয়ার এই শর্টটাই আগে চলে আসলো। যাই হোক, আমি শর্টটা একটু সরিয়ে নিলাম, আর শর্টটা দিলাম না, কারণ শর্টটা দিতে দেখে কেমন লাগছিল দেখতে। শর্টটা সরিয়ে দিয়েছি আর দুধটা দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে পানি ইউজ করব না, এই গরুর দুধের মধ্যে আমি ফোটাবো। আর দিয়ে দিব আমি লেবুর রস দিয়ে দিব। আর কতক্ষণ পরে যখন একটু সিদ্ধ হয়ে আসবে মাংসটা, তখন আমি একটু লেবুর রস দিয়ে নামিয়ে ফেলবো। আর এদিকে আমি চিংড়ি মাছটা গতকালকেই রেডি করে দিয়ে গেছিলো বুয়া, আজকে বের করেছি। আর একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব, তারপরে বসিয়ে দিচ্ছি। আর এদিকে আমি চিংড়ি মাছটা বসাচ্ছি। যারা আসছে তারা সবাই তেল খুব কম খায়, তাই আমি অল্প তেলে রান্না করছিলাম, তারপরেও যেন বেশি হয়ে যাচ্ছে। অল্প তেলে রান্না করলে কিন্তু মানুষ খেতে পারে, বেশি তেল কিন্তু অনেক খাবার খাওয়া যায় না, এটা আপনারা সবাই জানেন। আর আমি এদিকে মশলা নর্মালি যেভাবে চিংড়ি মাছ ভুনা করেন আপনারা মাছ ভুনা, ওইভাবেই করছি, এটা দেখানোর কিছুই নেই। তারপরেও ভিডিওতে একটু রেখে দিলাম যে আমি কীভাবে রান্না করেছিলাম সেটার জন্য। আর চিংড়ি মাছটা আমার হয়ে আসছে। চিংড়ি মাছটা কিন্তু আমি ভেজে দিইনি, নর্মালি যেভাবে আমরা মাছ ভুনা করি সেভাবেই দিয়ে দিয়েছি আর কি। আর বড় চিংড়ি আজকে পাওয়া যায়নি, ছোট চিংড়ি সেজন্যই নিয়ে এসেছে, কারণ বড় চিংড়ি ছাড়া আসলেই চলে না। আর এদিকে আমি কাঁকরোল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কাঁকরোল এদিকে আমি এই যে ভেজে নিচ্ছি। আর বেগুন ভাজা তো প্রায় সময় করা হয়, কিন্তু এখন যেহেতু কাঁকরোলের সিজন, ভাবলাম কাঁকরোলটা ভাজি করলে ভাল লাগবে। আর কাঁকরোল ভাজিটা আমার খুব পছন্দ। আর মেহমান যেহেতু আসতেছে, ভাবলাম বেগুন ভাজি তো মানে সবাই করে পোলাওয়ের সাথে, কাঁকরোল ভাজিটা আজকে আমি করি, সবাই খাবে সেজন্যই। আর সবসময় একই রকম খাবার আসলেই মেহমানের সামনে দিতে ভালো লাগে না, চাই একটু অন্যরকম টেস্ট আনতে সবার ভিতরেই। সেজন্য আমি আজকে কাঁকরোল ভাজিটাই করলাম। কাঁকরোল ভাজিটা কিন্তু গরম ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছুর সাথে অবশ্য ভালো লাগে। আর এদিকে আমি ডিমের কোরমা বসাচ্ছি। ডিমের কোরমার আজকে যে কি অবস্থা হবে আল্লাহ জানে, কারণ সবগুলো ডিম ভেঙে গিয়েছে, তাই আমি আজকে ডিমটা ভাজতে পারলাম না। মশলাটা কষিয়েই তারপরে দিয়ে দিতে হবে, কারণ ডিমের আপনারা দেখেছেন ভিডিওতে দেখিয়েছিলাম প্রথমেই, সবগুলো ডিম আমার বের হয়ে গিয়েছে, মানে ভেঙে ভেঙে বের হয়ে গিয়েছে। সেজন্য আর আজকে ডিমটা ভাজা হয়নি। ভাবলাম মশলাটা ভালো করে ভেজে নিই আর ডিমটা এমনি দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর এখন আমি এই সবগুলো ভাঙা ডিম দিয়ে দিব। একটা ডিমও সুন্দর নেই, একটা ডিম যাও একটু ভালো ছিল, ওটাও আবার অনেক জায়গা দিয়ে চামড়া উঠে গিয়েছে। যাই হোক, কিছুই করার নেই। আর এদিকে আমার এই যে ডিমের কোরমাটা হয়ে গিয়েছে। এখানে কি মশলা দিয়েছিলাম বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি দেখাতে, সেম যে রোস্টের মশলাটা দিয়েছি সেটাই দিয়েছি এখানে। শুধু পাউডার দুধটা আমি একটু ইউজ করেছি সাথে। আর এদিকে আমার রান্না যেহেতু প্রায় শেষ, মানে বুয়াকে বলেছে আপনি আমাকে শশাগুলো কেটে দিয়ে যান। আর এদিকে আমি পোলাওয়ের চালটা একটু ভিজিয়ে নিলাম। 10টা মিনিট ভিজিয়ে রাখলে কি হয়, পোলাওটা কিন্তু ঝরঝরে হয়, খেতেও ভালো লাগে, ভিতরটা খুব সুন্দর করে মানে সিদ্ধ হয়। চালগুলো আজকে মোটামুটি ভালোই ছিল। আর মাঝখানে একদিন চাল নিয়ে এসেছিলাম, আমি যেহেতু প্যাকেটের চালটা খুব কম খাই, আমি কিন্তু খোলা যে বস্তার চালটা সেটাই নিয়ে আসি, কালিজিরার যে চালটা। আর এই যে এখানে একটু ভাজতেছি, কারণ ভালো করে ভেজে দিলে কি হয় পোলাওটা ঝরঝরে হয়, সেজন্য আমি একটু তেলের মধ্যে ভাজতেছিলাম চালটা। যদিও পরিমাণে তেলটা কম দিয়েছি, তারপরেও ভাবলাম একটু ভেজে নিই, ভালো করে ভেজে নিয়েছি। নামানোর আগে একটু ঘি দিব।
আমার হাতে বানানো ঘি, তাহলেই হয়ে যাবে। যেহেতু মানুষ বেশি তাই বড় পাতিলে বসালাম। ছোট পাতিলে কিন্তু আসলে রান্না তাড়াতাড়ি হয়, কিন্তু বড় পাতিলে রান্না দেরি হয় কিন্তু ঝরঝরে হয়। ভুড়িটাও আমি রান্না করে রেখেছিলাম, এটা এখন গরম করছি। যেহেতু মেহমান চলে এসেছে, আমি এখন খাবার দাবার টেবিলে দিয়ে দিব, ভাবলাম এটা গরম করে ফেলি। এখন এটা ভাজা ভাজা করে আমি টেবিলে খাবার দিয়ে দিব। যাই হোক, আমার মেহমানরা চলে এসেছে, আমি এখন খাবার দাবার টেবিলে সাজিয়ে দিলাম। এখন যেহেতু অনেকজন মানুষ একবারে বসতে পারবে না, আমি 2-3 বেছে আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম।